সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা। আমরা আমাকে ঠিকমতো শোনা এবং দেখা যাচ্ছে? ঠিকমতো শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, শব্দ যদি ঠিক থাকে তাহলে আমরা ক্লাস শুরু করি। আমরা নন্দন তত্ত্বের আলোচনায় আছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? নন্দন তত্ত্বের আলোচনায় আছি। আমরা গত ক্লাসে রূপ, এই রূপের আমরা প্রধান দুটি রূপ, গদ্য রূপ এবং পদ্য রূপ, এর গদ্য রূপ নিয়ে কথা বলা শুরু করেছিলাম। আজকে আমরা কি পদ্য রূপ, মনে আছে তো? আজকে আমরা পড়ব কি পদ্য রূপ। হ্যাঁ, ঠিক বলেছে। আচ্ছা, হ্যাঁ, সবাই আমাকে সালাম দিচ্ছেন, আমি নাম মেনশন করছি না। সবার সালামের উত্তর আমি নিয়ে নিচ্ছি আবার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। হ্যাঁ, নতুন ড্রেসে মনুষ্যঙ্কর না, ঠিক নতুন না, তোমাদের কাছে পড়া হয়নি আর কি। আচ্ছা, প্রীতমশীল, আদাব স্যার, আদাব। হ্যাঁ, তাহলে আমি শুভেচ্ছা বিনিময় পর্বে আর থাকছি না, আমরা ক্লাসের আলোচনায় যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা লিখে রেখেছি সাহিত্যের কি পদ্য রূপ। সাহিত্যের প্রধান রূপ কয়টি? দুইটি, গদ্য রূপ এবং কি পদ্য রূপ, তাই না? আমরা গত ক্লাসে গদ্য রূপ নিয়ে কথা বলেছি, আজকে আমরা আলোচনা করব সাহিত্যের পদ্য রূপ। ঠিক আছে, তো পদ্য রূপের আমরা ভাগগুলো দেখে ফেলি। পদ্য রূপের ভাগ, একটি ভাগ হচ্ছে গীতি কবিতা, আরেকটির নাম হচ্ছে নীতি কবিতা, আরেকটির নাম হলো শোক কবিতা, আরেকটির নাম হলো চতুর্দশপদী কবিতা, ঠিক আছে, আরেকটির নাম হচ্ছে মহাকাব্য, একটির নাম হলো নাট্যকাব্য। গীতি কবিতা, নীতি কবিতা, শোক কবিতা, চতুর্দশপদী কবিতা, মহাকাব্য, নাট্যকাব্য, চম্পু কাব্য। লিখে নাও ভাগগুলি, ভাগগুলি দ্রুত একটু লিখে নাও। আরো আছে, এই পাশে কি দেখা যাচ্ছে? আখ্যান কাব্য, পত্র কাব্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ভাগগুলো দেখে ফেলছি যে আমাদের যে বাংলা সাহিত্যে যে পদ্যরূপ, এই পদ্যরূপের কিছু আমরা পদ্যরূপের ভাগগুলি আমরা দেখছি। গীতি কবিতা, নীতি কবিতা, শোক কবিতা, চতুর্দশপদী কবিতা, মহাকাব্য, নাট্যকাব্য, চম্পু কাব্য, আখ্যান কাব্য এবং কি পত্র কাব্য। এগুলি হচ্ছে আমাদের। হ্যাঁ, ইব্রাহিম পাইক দেখছি অনেক ভালোবাসা ছড়াচ্ছে আমাকে। হ্যাঁ, ধন্যবাদ ইব্রাহিম পাইক, অভিনন্দন তোমাকে। ডক্টর মুন্নি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আর শুভকামনা নিচ্ছি না, কারণ আপনারা এত আমাকে ভালোবাসেন, এত শুভেচ্ছা জানান, যে সবার শুভকামনা নিতে গেলে আমি তো আসলে ক্লাস শেষ করতে পারবো না, তাই না? আবু সাইদ, আমার নতুন বইটা প্রকাশ প্রেসে আছে। আবু সাইদ, একটু বড় সাইজের বই তো, প্রেসের সময় লাগে 1 মাসের চেয়ে বেশি। তো আমার নতুন বইটি, নতুন এডিশনের বইটি 912 পেজ। 912 পেজ, মানে বুঝতে পারছেন কি অনেক বিশাল বড় একটি বই। মানে সাহিত্যের জন্য আপনাদের আর বাংলাদেশের অন্য কোনো বই পড়তে হবে না। জি, আমি এমনভাবে এবার বইটি সাজাচ্ছি, এমনভাবে সাজিয়েছি, এর আগে তো আমি অনেক বই আবার রেফার করতাম পাশাপাশি। আমার এবারের বইটি পড়লে ইনশাল্লাহ বাংলাদেশের অন্য কোনো বই আর কোনো বই আর আপনাদেরকে পড়তে হবে না। জি, সেইভাবেই বইটি সাজিয়েছি। তো 912 পেজের একটু ভলিউমটা বড়ই হয়ে গেল। এটি মোটামুটি জুন মাসের শেষ নাগাদ 20-25 তারিখের মধ্যে আশা করছি আপনারা হাতে পেয়ে যেতে পারবেন। জি, ওকে, ধন্যবাদ। তাহলে আমরা এবার ভাগে চলে যাই।
আচ্ছা, হ্যাঁ, রিটেন প্লি দুই ফর্মই আছে। মিরাজ শেখ অনিক বইটি রিটেন এবং প্রিলিমিনারি আলোচনাও আছে, পাশাপাশি নৈবেত্তিক অংশ আছে, অর্থাৎ নৈবেত্তিকে কেমন করে প্রশ্ন হবে তারও নমুনা আছে, পাশাপাশি আলোচনা ধর্মী, অর্থাৎ একদিকে আলোচনা ধর্মী রিটেন টাইপ এবং তার সাথে কি প্রিলিমিনারি অর্থাৎ বহু নির্বাচনী ধর্মী, দুটোকেই আমি চেষ্টা করেছি অ্যাডজাস্ট করে বইটা লেখার জন্য। জি, আপনারা 15 তারিখের পরে, যে আমি কত টাকা এক্স্যাক্ট বলা মুশকিল, কারণ প্রেস থেকে না বের হলে খরচটার সমন্বয় না করে বলা যাবে না, ঠিক আছে? তো যেহেতু বইটা বেশি সাইজটা বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে দামটা একটু বাড়বে। তো দাম কত হবে আমি পরে হয়তো আরও কয়েকদিন পর জানাতে পারবো, কারণ প্রেসের খরচ সব মিলিয়ে বাধাই, ঠিক আছে, ছাপা সব খরচটা, জি সব মিলিয়ে আমি জানাবো। যে আপনারা মোটামুটি 15 তারিখ থেকে বইটার জন্য অ্যাডভান্স নেওয়া শুরু হবে। আপনারা যারা আমার ওই প্রকাশনী নাম্বার আছে তারা আপনারা জুনের 15 তারিখ থেকে অ্যাডভান্স টাকা নিবে আর কি, সংগ্রহ করবেন ওনারা। আপনারা যারা যারা অ্যাডভান্স টাকা দিতে চান তারা দিয়ে দিবেন, তাহলে আপনারা 15 তারিখের পরে অগ্রিম প্রথম বইয়ের চালানটা আপনারা পেয়ে যাবেন। জি ধন্যবাদ, জি জি শুভকামনা। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি। দেখেন তাহলে গীতি কবিতা, না আবু সাইদ, না এ নিশ্চয়ই ইফেক্ট পড়বে না। গুটি কয়েক খারাপ মানুষের কারণে আপনাদের স্নেহ থেকে নিশ্চয়ই আমি আপনাদেরকে বঞ্চিত করবো না, আমার স্নেহ থেকে না। এটি আমি মাঝে মাঝে একটু আগের কথা হয়তো বলেছি, অভিমানের কথা, কিন্তু আপনাদেরকে আমার ভালোবাসা স্নেহ থেকে নিশ্চয়ই বঞ্চিত করবো না। জি আবু সাইদ, হ্যাঁ। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শুরুতে কি লিখছি, লেখেন গীতি কবিতা, লিখে নেন গীতি কবিতা, লেখেন। সংজ্ঞাটাকে লিখে নেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্রই গীতি কবিতা। গীতি কবিতার সংজ্ঞা কি? বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্রই গীতি কবিতা। জি, এটা হচ্ছে বই পুস্তকের সংজ্ঞা আর কি। তারপর আমি আমার মতো করে বলছি, আগে এই সংজ্ঞাটি লিখে নেন, যে বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্রই গীতি কবিতা। দীপু মিয়া, নীলক্ষেতে কেন ছাড়ি না? বাবারে নীলক্ষেতে তো আমি থাকি না, আমি থাকি রাজশাহীতে। তো নীলক্ষেতে ছাড়লে ওদের সাথে যোগাযোগ করতে হয়, কমিউনিকেট করতে হয়, ওদেরকে আবার নানানজন বই টই নিয়ে টাকা পয়সা দেয় না, মেরে দেয়। আমি এত বেশি ঝামেলায় যেতে চাই না, বুঝতে পেরেছ দীপু মিয়া? নীলক্ষেত আল্লাহ যদি আমার সাথে যোগাযোগ করে সেটি ভিন্ন কথা, কিন্তু অনেকে বই টই নিয়ে ওই টাকা পয়সা চাওয়া, ওদের ম্যানেজ করা, ওদের কাছে বারবার টাকা দেওয়া, এই সমস্ত কাজ তো আমার না, বুঝো নাই? এত কিছু ঝামেলায় আমি যেতে চাই না, এত বাড়তি ঝামেলা আমার পোষায় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে গীতি কবিতার সংজ্ঞা কি? সংজ্ঞা হলো বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্রই গীতি কবিতা। এটা হচ্ছে আমাদের বই পুস্তকের প্রচলিত সংজ্ঞা আর কি। জি, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্রই গীতি কবিতা। এখন এইটাকে যদি সহজ করে বলি, আসলে কারোর মনের আবেগের সহজ সরল প্রকাশই গীতি কবিতা। কবির মনের কি সাধারণ আবেগের সরল প্রকাশ। লেখেন, কবি মনের সাধারণ আবেগের সরল প্রকাশই গীতি কবিতা। এটি আমার সংজ্ঞা আর কি, আমার সংজ্ঞা, যে কবি মনের সাধারণ আবেগের সরল প্রকাশই গীতি কবিতা।
কবি মনের সাধারণ আবেগের সরল প্রকাশী গীতি কবিতা। ওকে, এখন এইটাকে যদি আমি একটু ব্যাখ্যা করি, হ্যাঁ আপনারা কমেন্টস করবেন না, আমি কমেন্টস দেখছি না, যে আমি ক্লাসে আছি। জি, আচ্ছা, তো গীতি কবিতাটা হচ্ছে একটু, আমি যদি সহজ করে ব্যাখ্যার ভাষায় বলি, খুব সহজ সরল ভাষায় লেখা কবিতাই মূলত গীতি কবিতা। খুবই সহজ সরল যে ভাষায় লেখা কবিতাই গীতি কবিতা। যে কবিতায় কোনো জটিলতা, কঠিনতা, কোনো তত্ত্বকথা এত কিছু নাই, খুব সহজ সরল সাধারণ আবেগ। তাহলে যে আপনারা যে সমস্ত কবিতাগুলি লেখেন, যারা একটু ছোট মানের কবি আর কি, তারা আপনারা যে সমস্ত কবিতাগুলি লেখেন, জি সেই কবিতাগুলি মূলত গীতি কবিতা। গীতি কবিতার জনককে বিহারীলাল চক্রবর্তী। জি, গীতি কবিতার জনক বিহারীলাল চক্রবর্তী, তাই না? আপনারা জানেন। তো বিহারীলালের কবিতা থেকে যদি আমি একটু নমুনা আকারে লিখি, তাহলে এমন বলছে যে শত শত নর নারী দাঁড়ায়েছে সারি সারি, নয়ন খুঁজেছে কেন সেই মুখখানি। শত শত নর নারী দাঁড়ায়েছে সারি সারি, নয়ন খুঁজেছে কেন সেই মুখখানি। তুমি লক্ষ্মী সরস্বতী, আমি ব্রহ্মাণ্ডের প্রতি, হোক গে বসুমতী যার খুশি তার। বুঝতে পারলেন? তার মানে তত্ত্ব কথা থাকবে না, কোনো জটিল কঠিন কথা থাকবে না, সহজ সরল মনের আবেগ, অর্থাৎ আমার মনে যা বলেছে, আমার মন যা বলে সেটাকে আমি সহজ করে প্রকাশ করব, এটা হলো গীতি কবিতা। তার মানে ঠিক আছে, ওই যে গানগুলো কিন্তু গীতি কবিতা। জানেন কি গান? কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে, কবে বানামু শালা শালিরে, বুকের মধ্যে আগুন জ্বলে নেভেনারে জল ছেটালে, এই গানগুলো কিন্তু গীতি কবিতা। দেখবেন যে গানগুলো কিন্তু একটু সহজ সরল হয়। জি, খুব জটিল কবিতা, খুব কঠিন এগুলো কবিতা, আধুনিক কবিতা। কিন্তু যেই কবিতা সহজ সরল সাদামাটা ভাবে লেখা, জি সেই কবিতাগুলি মূলত গীতি কবিতা। তাহলে বাংলা সাহিত্যের গীতি কবিতার জনককে বিহারীলাল, আর শ্রেষ্ঠ গীতি কবিকে রবীন্দ্রনাথ। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গীতি কবি রবীন্দ্রনাথ ঠাকুর। জি, এবার দেখেন নীতি কবিতা। কি কবিতা? নীতি কবিতা। যে কবিতার মধ্য দিয়ে নীতি বা তত্ত্ব কথা প্রচার করা হয়, যে কবিতার মধ্য দিয়ে নীতি বা তত্ত্ব প্রচার করা হয়। এখানে কবির উদ্দেশ্য মনের আবেগ প্রকাশ করা না, কবির উদ্দেশ্য মনের আবেগ প্রকাশ করা না। কি? কবি কোনো নীতি বা তত্ত্বকে প্রকাশ করতে চান। তাহলে যেই কবিতার মধ্য দিয়ে নীতি বা তত্ত্ব প্রচারিত হয়, সেই কবিতার নাম কি? নীতি কবিতা। জি শিক্ষার্থী বন্ধু, আলভি আপনি ঠিকই বলেছেন। আপনারা নিজেদের মাঝে কমেন্টস কথাবার্তা বলবেন না, তাতে মনোযোগ নষ্ট হবে। আপনাদের যে তথ্যের দরকার আমি আমার মেসেঞ্জারে নক করবেন। জি, আমি তো বলেই দিয়েছি যে জুনের 15 তারিখের পরে এই বইটি যারা নিতে চান তারা আমার ওই যে নাম্বারটি দেওয়া আছে যোগাযোগ করলে ওনারা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে হয়তো প্রথম চালানের বইটা আপনাদের কাছে পাঠিয়ে দিবেন। জি, আচ্ছা, যেমন নীতি বা তত্ত্ব কবিতা বলছে, হ্যাঁ, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়। কুকুরের কাজ কুকুর করেছে, তাই না? মনে আছে কি ওই যে একদা আসিয়া, হ্যাঁ, কুকুর কামড় দিল পথিকেরও পায়, কামড়ের চোটে তার, তাই না, দারুণ অতিশয়। তো নিশ্চয় মনে আছে আপনাদের, কুকুর কামড় দিয়েছে পথিকের পায়ে, তো সেই পথিকের অবস্থা খুবই খারাপ, পথিক কাঁদো কাঁদো হয়ে
খুব ইয়ে হয়ে বাড়িতে চলে গেছে। এবার ছোট্ট বাচ্চা মেয়েটি বলছে যে কুকুর তোমাকে কামড় দিল, তুমি কি করলা? তুমি তাকে তাকে দেখলা, তুমি কামড় দিতে পারোনি? কুকুর যখন তোমাকে কামড় দিচ্ছে তুমিও কামড় দিবা? এবার পথিক বলছে কুকুরের কাজ কুকুর করেছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়? এটা নীতি কবিতা। একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মম সেই ক্ষোভা নলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে, দেখি সেথা একজন পদ নাহি তার, অমনি জুতার খেদ ঘুচিল আমার। দেখি সেথা একজন পদ নাহি তার, অমনি জুতার খেদ ঘুচিল আমার। তার মানে ভালো জুতা নেই, ভালো স্যান্ডেল নেই বলে নামাজ পড়তে যাচ্ছে না, লজ্জায় যে ছেঁড়া স্যান্ডেল পরে নামাজ পড়তে গেলে মানুষ কি করবে? খারাপ বলবে, তাই না? যে জুয়েল কিবরিয়া এত বিখ্যাত মানুষ আর ছেঁড়া স্যান্ডেল পরে নামাজ পড়তে এসেছে, লজ্জায় নামাজ পড়ছে, সে চুপি চুপি দুঃখাকুল মনে গেলাম ভজনালয়ে। সবার শেষে সবাই যখন চলে গেছে, সবার পিছনে গিয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছে। ওখানে দেখছে যে দেখি সেথা একজন পদনাহিতার, দেখি সেথা একজন পদনাহিতার, অমনি জুতার খেদ ঘুচিল আমার। ওখানে গিয়ে দেখে একজনের পাই নাই, জুতা নাই, এজন্য নামাজ পড়তে যাচ্ছে না, ভালো জুতা নাই। ওখানে গিয়ে নামাজ পড়তে গিয়ে দেখে একজনের পাই নাই। এবার কবি বললেন অন্যের দুঃখ কথা করিলে চিন্তন, আপনার দুঃখ থাকে কতক্ষণ। অন্যের দুঃখের কথা করিলে চিন্তন, আপনার দুঃখ থাকে কতক্ষণ। হ্যাঁ, অনন্যাকরণ বলেছে সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। নীতি কবিতা। যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। চির সুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে নিজারে। নীতি কবিতা। এই সমস্ত কবিতার উদ্দেশ্য কি? মানুষের মধ্যে নীতি, তত্ত্ব, আইডিওলজি, ভাবাদর্শ প্রচার করা। যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। তাই না? নীতি কবিতা। জি, শোক কবিতা। শোক নিশ্চয় জানেন, শোক কবিতা। ওই যে জসীমউদ্দিনের কবর, দাদার দাদি মারা গেল, এবার দাদা কাঁদছে, তাই না? তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে গনি, গনিয়া গনিয়া ভুল করে গনি, সারাদিন মান জাগি। মসজিদ হইতে আজান হাকিছে ঘন সকরুণ সুর, ভাবিতেছি মোর জীবনের রোজ কিয়ামত না জানি কত দূর। তাই না? এই যে দাদার যে দাদি মারা গেল, পুত্র মারা গেল, পুত্রবধূ মারা গেল, মেয়ে মারা গেল, নাতি মারা গেল, এই যে দাদা যে কষ্ট কান্না, শোক কবিতা। যেই কবিতায় শোক প্রকাশ করা, মৃত্যু, যন্ত্রণা, হতাশা, হাহাকার, দুঃখ প্রকাশ করা হয়। জি, শোক কবিতা। দেওয়ানা মদিনা পালাস, দেওয়ানা মদিনা। জি, শোক কবিতা। শোক। এই যে মদিনা যখন মারা গেছে, এবার দুলাল এসে মদিনার কবরের পর কি করছে? শুয়ে শুয়ে কাঁদছে, চিৎকার করছে, আহাজারি করছে। শোক কবিতা। বুঝতে পেরেছেন? জি, শোক। তাহলে যে কবিতায় শোক বা দুঃখ বা কান্না বা কষ্ট, মৃত্যু, যন্ত্রণা প্রকাশ করা হয়, সেই কবিতার নাম শোক কবিতা। তো শোক কবিতা আবার ইংরেজিতে দুই প্রকার, একটাকে বলে এলিজি আর ফার্সিতে বলে মরসিয়া। তো মরসিয়া একটা বিশেষ সাহিত্য, আপনারা জানেন যে কারবালার শোকটা হচ্ছে মরসিয়া, আর এমনি সাধারণ শোকগুলি হচ্ছে এলিজি। তো আমরা এলিজি বলতে, আমরা সাধারণত শোক কবিতা বলতে এই সাধারণ শোককেই বুঝি। জি, আচ্ছা।
একটু বলে নি, আখ্যান কাব্য, এটা পরে আসছে। আখ্যান কাব্য লেখেন, আখ্যান কাব্য। আখ্যান বা এটাকে আমরা বলি কাহিনী কাব্য। এটাকে কোনো কোনো বইয়ে লেখা আছে কি, যাকে আমরা বলছি আখ্যান কাব্য, এই আখ্যান কাব্যকে কেউ কেউ বলছে কি কাহিনী কাব্য। আচ্ছা, নীতি কবিতার জনক একজন জিজ্ঞেস করেছে, কৃষ্ণচন্দ্র মজুমদার। শিক্ষার্থী বন্ধুরা একটু লিখে নেন, নীতি কবিতার জনক একজন প্রশ্ন করেছে, নীতি কবিতার জনক কৃষ্ণচন্দ্র মজুমদার। কৃষ্ণচন্দ্র মজুমদার নীতি কবিতার জনক, গীতি কবিতার জনক বিহারীলাল, আর নীতি কবিতার জনক কৃষ্ণচন্দ্র মজুমদার। কাহিনী কাব্য বা আখ্যান কাব্যের জনককে জসীমউদ্দিন। কাহিনী কাব্য বা আখ্যান কাব্যের জনককে জসীমউদ্দিন। জসীমউদ্দিন, জি জসীমউদ্দিন। আখ্যান কাব্য বা কাহিনী কাব্যের জনক জসীমউদ্দিন। জসীমউদ্দিন 4টি আখ্যান কাব্য আছে, জি আমরা জসীমউদ্দিনে গেলে জানাবো। জি শুধু একটু জেনে রাখি, জসীমউদ্দিনের 4টি, নকশিকাথার মাঠ কি জাতীয় কাব্য, আখ্যান কাব্য। নকশিকাথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, এই কাব্যগুলো কি জাতীয়, আখ্যান, কাহিনী কাব্য। এগুলো আসলে উপন্যাসের মতো একটা কাহিনী, লেখক কবিতায় কবিতায় কি একটা কাহিনী তুলে ধরেছেন। তাহলে যেই কি কাহিনী, যে কবিতায় একটি সুবৃহৎ সুদীর্ঘ কাহিনী উপস্থাপন করা হয়, যে কবিতায় একটি সুবৃহৎ কি কাহিনী উপস্থাপন করা হয়, কবিতা কিন্তু কবিতায় মনের শুধু আবেগ অনুভূতি, একটি কাহিনী, সুদীর্ঘ কাহিনী, দীর্ঘ পরিসরের কাহিনী উপস্থাপন করা হয়, সেই কবিতাকে বলা হয় কাহিনী কাব্য বা আখ্যান কাব্য। জি কাহিনী কাব্য বা আখ্যান কাব্য। নকশিকাথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট। আরো আছে সকিনা, জসীমউদ্দিনের সকিনা, জসীমউদ্দিনের মা যে জননী কান্দে, জি এগুলি আখ্যান কাব্য। পত্র কাব্য, পত্রের আকারে রচিত কাব্যকে বলা হয় পত্র কাব্য। পত্রের আকারে রচিত কাব্যকে, পত্রের আকারে পত্রের আকারে রচিত কাব্যকে বলা হয় পত্রকাব্য। বুঝতে পারলেন? তার মানে কবিতার সাইজটা কেমন, পত্রের মতো। হে প্রিয়া চলে গেছো দুঃখ নিয়া, করেছো অন্যের সাথে বিয়া, তাই আজ কাঁদে মোর হিয়া। হে প্রিয়া চলে গেছো দুঃখ দিয়া। বুঝলেন নাই? এটা জুয়েল কিবরিয়ার একটা নমুনা কবিতা। জি একটা নমুনা বলছে, অর্থাৎ কাউকে চিঠি লিখছেন আপনি, সেই চিঠির ভাষাটা কেমন, কবিতায়। তো এই যে পত্রের আকারে রচিত কবিতাকে বলা হয় পত্রকাব্য, তাই না? জি হে আমার জান, হ্যাঁ তুমি মোরে করেছো অপমান, তুমি রাখনি আমার মান, তুমি অন্যের সাথে গেয়েছো গান, আমার সাথে খাওনি পান, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। পত্রকাব্য। তো বাংলার সাথে পত্রকাব্যের জনককে মাইকেল। জি জানেন পত্রকাব্যের জনককে মাইকেল। যে ওই যে বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা। জি পত্রকাব্যের জনককে, পত্রকাব্যের জনক মাইকেল মধুসূদন দত্ত। জি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা। বীরাঙ্গনা। জি চতুর্দশপদী কবিতা, জনক মাইকেল। জানেন সবাই চতুর্দশপদী কবিতা, বা আমরা ইংরেজিতে বলি কি সনেট। চতুর্দশপদী কবিতা বা সনেট। সনেটের জন্ম মূলত ইতালীয় কবি ফ্রান্সিসকো পেত্রার্ক। ইতালীয় কবি ফ্রান্সিসকো পেত্রার্ক মূলত সনেটের জনক। তাহলে মূল সনেটের জনককে ফ্রান্সিসকো পেত্রার্ক, আর বাংলা সনেট বা চতুর্দশপদীর জনককে, বাংলা সনেট বা চতুর্দশপদীর জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তো সনেট একটা বিশেষ ধরনের কবিতা, যে 14 লাইন, 14 চরণের 14 মাত্রা বিশিষ্ট কবিতাকে বলা হয় 14 চরণের
এই যে মগা নাফিস সাদাতকে পাইছে একটা, এই অগা, এই নাফিস সাদাত জগা কই থেকে এসে রে? জগা কাব্য কবিতার মধ্যে পার্থক্য। যোগু, এই যে আমাদের গ্রুপে দেখবি একটা বড় পোস্ট দিয়েছি, নাফিস সাদাত মগা জগা ঢগা। আমার গ্রুপের সাথে নাই, জুয়েল কিবরিয়া বিশেষ প্রস্তুতিতে নাই। তুই গাধা, তুই কোথেকে এসেছিস মগা? জুয়েল কিবরিয়া বিশেষ প্রস্তুতিতে ঢুকে দেখবি কবিতার কাব্যের মধ্যে পার্থক্য মেলা আলোচনা করে দিয়েছি। তাহলে চতুর্দশপদী কবিতার সংজ্ঞা কি? চতুর্দশপদী কবিতার সংজ্ঞা হচ্ছে 14 চরণের 14 মাত্রা বিশিষ্ট। লিখে নেন, 14 চরণের 14 মাত্রা বিশিষ্ট কবিতাকে বলা হয় চতুর্দশপদী বা সনেট। 14 চরণের 14 মাত্রা বিশিষ্ট, 14 চরণের 14 মাত্রা বিশিষ্ট কবিতাকে বলা হয় কি? সনেট বা চতুর্দশপদী। এই কবিতা লেখা কিন্তু খুব জটিল, এই কবিতা লেখা খুব জটিল। সব কবি কিন্তু এই কবিতা লেখেননি, বুঝতে পারলেন? কেন? কারণ এই কবিতা এমনই জটিল কবিতা, কবিতার লাইন 14 লাইন হতে হবে, কমও হওয়া যাবে না, বেশি হওয়া যাবে না, বুঝতে পারলেন? চতুর্দশপদী কবিতা মানে কবিতা লিখতে হলে কতটি লাইনে লিখতে হবে? 14 লাইনে লিখতে হবে, 14 লাইনে, কমও হওয়া যাবে না। শুধু তাই নয়, 14 লাইনে লিখলে কাম শেষ না, প্রতিটা লাইনে মাত্রা থাকবে কয়টা? 14টা। 14 লাইনের কবিতা এবং প্রতিটি লাইন বা চরণে মাত্রা কতটি? 14টি। মাত্রা আজকে বুঝাবো, একটু পরে ছন্দ বুঝাবো, তখন বুঝে নিবেন ইনশাল্লাহ, তখন একটু ব্যাখ্যা দেবো। শুধু জেনে নিন যে 14টি লাইন বা চরণ হবে, শুধু তাহলে হবে না, প্রতিটা লাইন বা চরণে আবার 14টি করে মাত্রা থাকবে। যে সনেটের জনককে মাইকেল মধুসূদন দত্ত, আমাদের কবি নজরুল 2-1টি সনেট লিখেছেন, রবীন্দ্রনাথ অল্প স্বল্প সনেট লিখেছেন, প্রমথ চৌধুরী 50টি সনেট লিখেছেন। মহাকাব্য নিয়ে মেলা কথা বলে দিয়েছি, বলেছি না? আর একটি কথা বলার কি দরকার আছে? যে মহাকাব্য নিয়ে আর একটি শব্দ বলার দরকার না। জি, নাট্যকাব্য। গতদিন বলেছিলাম যে কাব্য নাট্য, মনে আছে কিনা? কাব্য নাট্য, আর আজকে দেখেন লিখেছে নাট্যকাব্য। পার্থক্য কি একটু বুঝে নেন। একটা হচ্ছে কাব্য নাট্য আর একটি নাট্যকাব্য। প্রথমটি হচ্ছে বিশেষণ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এটা নাউন। কাব্যনাট্য আসলে নাট্য, কাব্যনাট্য কি? নাট্য, কিন্তু নাট্যটা কার মতো? কাব্যের মতো। ভালো কোশ্চেন, কাব্যের স্টাইলে লেখা নাটক। তাহলে কাব্যনাট্য কাব্য না নাটক? কাব্যনাট্য হলো নাটক। কাব্যনাট্য কি? নাটক, নাটক, কিন্তু নাটকটা কোন স্টাইলে? কাব্যের, কবিতার স্টাইলে লেখা। তাহলে কবিতার ঢঙে লেখা নাটক হচ্ছে কাব্যনাট্য। আর নাট্যকাব্য কি? নাটক না কাব্য? তাহলে শেষেরটা হলো নাউন আর সামনেরটা অ্যাডজেক্টিভ। জি, শেষেরটা নাউন, সামনেরটা। আর তাহলে নাট্যকাব্য মানে আসলে কাব্য, নাট্যকাব্য হলো কাব্য, কিন্তু কাব্যটা লেখা হয়েছে কি? নাটকীয় স্টাইলে। নাট্যকাব্য মানে কাব্য, যেই কাব্য নাটকীয় উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে রচিত হয়। যেই কাব্য নাটকীয় উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে, নাটকে যেমন ডায়লগ থাকে, সিরাজউদ্দৌলা ডায়লগ বললো, তারপরে আলেয়া ডায়লগ বললো, তারপরে মির্জাফর ডায়লগ, এই যে এরকম উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে যে কাব্য রচিত হয়, নাটকীয় উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে, সেই কাব্যকে বলা হয় নাট্যকাব্য। নাট্য কাব্য যেমন ওই যে আমরা বলেছিলাম যে কৃষ্ণকুমারী না, সরি দুঃখিত, আমাদের যে মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য না নাটক? নাটক না, কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কিন্তু লেখার স্টাইলটা কি? নাটকের মতো। দেখবেন রাধা এবার বলছে, তারপরে আবার কৃষ্ণ ডায়লগ মারছে, বড়াই, অর্থাৎ একজন আরেকজনকে কিছু বলছে, কথা বলার মধ্য দিয়ে। শ্রীকৃষ্ণ কীর্তন নাটক নয়, কাব্য, কিন্তু এই কাব্যটার স্টাইলটা কি? যে নাট্যকাব্য, নাট্যকাব্য। আমাদের ইসলামী রেনেসার কবি ফারুক আহমেদের কি নৌফেল হাতেম, ফারুক আহমেদের
নৌফেল ও হাতেম নাট্যকাব্য। তাহলে নৌফেল ও হাতেম কি নাটক না কাব্য? কাব্য, কিন্তু কি জাতীয়? নাট্যকাব্য। নৌফেল ও হাতেম। চম্পু কাব্য, চম্পু চম্পু কাব্য বলে দিয়েছি মধ্যযুগে অন্ধকার যুগে, আর বলার দরকার নেই। তবুও একটা অগামগা বা মিসকল পার্টির জন্য বলে দিচ্ছি যে যেই কবিতার মধ্যে কবিতা এবং গদ্য মিশ্রণ, গদ্য এবং পদ্যের মিশ্রিত সাহিত্যকে বলে চম্পু কাব্য। চম্পু কাব্য আসলে পুরোপুরি কাব্য না, গদ্য এবং পদ্যে মিশ্রিত সাহিত্যকে বলা হয় চম্পু কাব্য। যার উদাহরণ আমরা মধ্যযুগের অন্ধকার যুগে বলেছিলাম শেখ শুভদয়া, তাই না, শূন্য পুরাণ। গদ্য পদ্য মিশ্রিত সাহিত্যকে বলে চম্পু কাব্য। আর একটা হচ্ছে রূপক কাব্য। রূপক, রূপক, যে রূপক কাব্যটা লিখে নেন রূপক কাব্য। জি, যেই কবিতার মধ্য দিয়ে গভীরতর কোনো কিছু প্রকাশ করা হয়, অন্য কিছু আপাত অর্থের আড়ালে, আপাত অর্থের আড়ালে যদি অন্য কোনো অর্থ বোঝানো হয়, যে কবিতায় আপাত অর্থের আড়ালে অন্য কোনো গভীরতর অর্থ প্রকাশ করা হয় বা বোঝানো হয়, তাকে বলা হয় রূপক কাব্য। যে কবিতার আড়ালে আপাত অর্থের ভিতরে, যে কবিতায়, কবিতার আড়ালে না, যে কবিতায়, লিখে নেন, যে কবিতায় আপাত অর্থের আড়ালে, যে কবিতায় আপাত অর্থের আড়ালে অন্য কোনো গভীরতর অর্থ প্রকাশ করা হয়, তাকে বলা হয় রূপক কাব্য। বলছে এক আর বোঝাচ্ছে আর এক। জি, লালনের গান যেমন রূপক, জি লালনের গানের মতো রূপক। খাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, খাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, রূপক। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 18 মাসে 3টি সন্তান, কোনটি করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি। কিংবা সহজ উদাহরণ দিলে রবীন্দ্রনাথের সোনার তরী, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী, আমার এই সোনার ধানে গিয়াছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তাহলে ওই যে এখানে মাঝি, কৃষক, নৌকা, ধান, এগুলা কিচ্ছু না, এইগুলো একটা বাইরের একটা শব্দ বেশ। আসলে মাঝি, তরী, ধান ইত্যাদি ইত্যাদির আড়ালে কি মানুষের জীবনে যে শাশ্বত চিরন্তন সত্য, স্রষ্টা নশ্বর কিন্তু সৃষ্টি অবিনশ্বর, মানুষ নশ্বর তার কর্ম অবিনশ্বর। এই যে রূপক, অর্থাৎ আপাত একরকম অর্থ, মাঝি ধান নিয়ে বসে আছে, তাই না, নৌকা নিয়ে একজন, কৃষক ধান নিয়ে বসে আছে, মাঝি নৌকা নিয়ে আসছে, এগুলো একটা বাইরের একটা অর্থ আপনি চাইলে করতে পারবেন, কিন্তু এগুলো বোঝানোর জন্য এই কবিতাটা লেখা হয়নি। এই কবিতাটা লেখা হয়েছে এর ভিতরের একটা কি গভীরতর অর্থকে প্রকাশ করার জন্য। তো এই ধরনের কবিতার নাম কি? রূপক কবিতা, রূপক। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আমি গত দিনই রূপটা শেষ করা উচিত ছিল, তো শেষ করতে পারিনি ইচ্ছা করে, আমরা আজকে শেষ করলাম। তা আমি বাংলা সাহিত্যের রূপ আমরা আলোচনা করলাম, বাংলা সাহিত্যের রূপ। এবার আলোচনা করব বাংলা সাহিত্যের কি রস। রস, যে লিখে নেন রস। কি পরিবেশটা সুন্দর না? কই মিসকল পার্টি, কই বকা খেয়ে চুপ হয়ে গেল নাকি? মিসকল পার্টি এগুলো নিয়ে তো আমার কারবার। মিসকল পার্টি, অগা জগা মগা যোগু। হ্যাঁ, কে ঝাড়ি যে মারলাম রাগ করছেন? খাবেন? ঢেলে দিব। ঝাড়ি মারলে রাগ করবেন না, ঠিক আছে? মাঝে মাঝে একটু ভাব নেওয়ার জন্য ঝাড়ি মারি রে ভাই, বুঝেন না? হ্যাঁ, আমাকে যে গুরু মুরু বলেন, মেলা কিছু বলেন, তো গুরুর একটা ভাব আছে না? হ্যাঁ, তো গুরুর ভাব নেওয়ার জন্য বা একটু আপনাদেরকে একটু নিজের একটু ভাব প্রকাশ করার জন্য মাঝে মাঝে ঝাড়ি মারি, মানে বুঝেন নাই? ঝাড়ি মারলে নিজে একটু বস বস লাগে, বুঝেন না রে ভাই? এই মাঝে মাঝে একটু বসত্ব প্রকাশ করি আর কি, আসলে মন থেকে ঝাড়ি মারি না। জি, মানে আমি এমন বিশেষ কেউ না যে আপনাদেরকে ঝাড়ি মারি মারবো, যে এত বড় মাপের কেউ না।
আপনাদেরকে মাঝে মাঝে ঝাড়ি মারি, মেরে একটু নিজের ওই মাঝে মধ্যে একটু বড়ত্বটা প্রকাশ করে। জি আচ্ছা, তাহলে আমরা এখন একটু রস, তাই না? জি, সাহিত্য মানেই তো খালি রস, সাহিত্য মানেই তো কি খালি রস আর রস। স্যার আরো কি রস দিবেন? রসেই তো আছি, হ্যাঁ তাই না? আমরা এই যে সাহিত্য শুরু করেছি, এই যে রাধা কৃষ্ণ থেকে শুরু করে এই যে ইউসুফ জুলেখা, এই যে লাইলি মজনু, ওই যে নদের চাঁদ, এ তো রসেই ডুবে আছি। স্যার আর নতুন কি রস দিবেন আপনি? হ্যাঁ, আবারও রস। জি, বাংলা সাহিত্য কোর্স না হয়ে কোর্সটার নাম হচ্ছে ছিল কি রস কোর্স। জি ঝাড়ি মারলে শরীরে একটা ভাব আসে, জি আমারও আসে একটু, এই জন্য মাঝে মাঝে ঝাড়ি মারে। জি ভাই, হ্যাঁ আচ্ছা লেখেন রস, যা আস্বাদ্য তাই রস। যা আস্বাদ্য তাই রস, যা আস্বাদ্য তাই রস। দেখেন আমরা যখন খাবার খাই, কিছু খাই না ভাই, খাই তো খেলে আমরা যে টেস্ট পাই, টেস্ট, খাবারের টেস্ট আছে না? জি, মায়ের হাতের খাবারের একরকম টেস্ট, তাই না? বউয়ের হাতের খাবারের একরকম টেস্ট, বোনের হাতের খাবারের একরকম টেস্ট, ডার্লিংয়ের হাতের খাবারের কি আরেক রকম টেস্ট, হ্যাঁ খালাতো বোনের হাতের খাবারের একরকম টেস্ট, কাজের বুয়ার হাতের রান্নার একরকম টেস্ট। তাহলে একই রকম খাবার, ভাত, রুটি, তরকারি, মাংস, সবজি, কিন্তু এক একজনের রান্নায় কি এক এক টেস্ট, রস। জি, ঠিক তেমনি সাহিত্যেও কি নানান ধরনের রস আছে, যা আস্বাদ্য তাই রস। আসলে অনেকটা ওই তরকারির টেস্টের মতো টেস্ট, সাহিত্যের যে টেস্ট, এই টেস্টকেই বাংলায় বলা হয় রস। যা আস্বাদ্য তাই রস, যা আমরা সাহিত্য আস্বাদন করি, সাহিত্য আমরা যে আস্বাদন করি, উপভোগ করি, আর একটু সহজ করে উপভোগ। জি, সাহিত্যে যা আমরা আস্বাদন করি, যা উপভোগ করি, তাই কি রস। অমিত সেন, ডার্লিং জিনিসটা কেমন স্যার তুমি জানো না? না কি সাতঘাটে জল খাইয়ে এসে এখন কও স্যারে কি স্যারে? হ্যাঁ আমাকে মগা ভাবছো না তুমি নিজে মগা সাজতেছো? বলো আই অমিত সেন না কি সেন রে? অমিত সেন, ডার্লিং বোঝো না? না খালি সিপাই সাফাই ঘোরো আর ডার্লিং বোঝো না। আচ্ছা, তো আমরা ওই রস নিয়ে প্রথম দিকের ক্লাসে একটু কথা বলেছিলাম, সেই ধারাবাহিকতায় আমি বলছি, আপনাদের মনে করে দিই যে আমরা যখন সাহিত্য পড়ি, কবিতা পড়ি, তাই না, নাটক পড়ি, উপন্যাস পড়ি, সিনেমা দেখি, গান শুনি, তো এই সমস্ত সাহিত্য আমাদেরকে কি করে, এক একটি সাহিত্যের এক এক রকম টেস্ট, কোনোটা মিঠা, কোনোটা তিতা, কোনোটা টক, কোনোটা আবার হরেক রকমের টেস্ট, যে চাটনি টাইপের। সাহিত্যেরও তাই, কোনো সাহিত্য পড়ে আমরা হাসি, কোনো সাহিত্য পড়ে কাঁদি, কোনো সাহিত্য পড়ে কি বুকের মধ্যে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে, কোনো সাহিত্য যে এই যে নানান, কোনো সাহিত্য পড়ে ভয় লাগাতো। এই যে সাহিত্য পড়তে গিয়ে আপনার মনের মধ্যে যত ধরনের অনুভব তৈরি হয়, এই অনুভবের প্রকাশগুলির নামে কি, এই অনুভবগুলির নামে রস। তো রস কয় প্রকার? রস হচ্ছে যে 9 প্রকার। বাংলা সাহিত্যে রস কয় প্রকার? 9 প্রকার। লিখে নেন। সাহিত্যের প্রথম রস, সাহিত্যের প্রথম রস বা আদি রস কোনটি? সাহিত্যের প্রথম বা আদি রসের নাম কি? প্রেম রস। জি, প্রেম রস, এটাকে বলা হয় সাহিত্যের আদি রস, আদি রস বা প্রেম রস। এটাকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় মধুর রস। এটাকে আবার কেউ কেউ বলেন কি শৃঙ্গার রস। তাহলে সাহিত্যের রস কয় প্রকার? সাহিত্যের রস হচ্ছে 9 প্রকার। লিখে নেন, রস কয় প্রকার? সাহিত্যের টেস্ট কয় প্রকার? 9 প্রকার। আদি রস বা প্রথম রস কোনটি?
প্রেম রস। এই প্রেম রসকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় মধুর রস, আর এই মধুর রসকে আবার একটু গভীর করে বলা হয় শৃঙ্গার রস। জি। এরপরে আছে কি করুণ রস, করুণ রস, তারপরে আছে হাস্য রস, তারপরে আছে বীর রস, তারপরে আছে হলো রৌদ্র রস, তারপরে আছে হচ্ছে বীভৎস রস, তারপর হলো ভয়ানক রস, তারপরে হচ্ছে বীভৎস, ভয়ানক, ঘৃণাকে কি বলছে, বীভৎস রস, ভয়ানক, করুণ, হাস্য, বীর, রৌদ্র। 1 2 3 4 5 2 4 5 6 7 শান্ত রস, করুণ রস, হাস্য রস, করুণ হাস্য, বীর, রৌদ্র, বীভৎস, ভয়ানক, শান্ত। কয়টা রস হলো? 1 2 3 4 5 6 7 8। আরেকটা রস বলে গেলাম যে প্রেম, করুণ, হাস্য, বীর, রৌদ্র, বীভৎস, ভয়ানক, শান্ত। আরেকটা কি? রৌদ্র লিখেছি, বীর লিখেছি, করুণ লিখেছি, হাস্য লিখেছি, ভয়ানক, অদ্ভুত, অদ্ভুত। জি, অদ্ভুত রস। এই অদ্ভুত রসটা ভুলে যাই। অদ্ভুত, জি লিখে নেন। 9। হ্যাঁ, অদ্ভুত আপনারা আমার আগে লিখে দিয়েছেন, আপনারা জানেন, ধন্যবাদ। জি, তাহলে 9 প্রকার রস লিখে নেন। প্রেম রস, করুণ রস, হাস্য রস, বীর রস, রৌদ্র রস, বীভৎস রস, ভয়ানক রস, শান্ত রস, অদ্ভুত রস। জি। আচ্ছা, বলবো ভাই, কি 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 প্রশ্ন করবি, তারপর তোকে ব্যাখ্যা দিব গরুরা। কি স্যার, কি স্যার, সব পই পই করে বলবো রে। থাম, দাঁড়া, ধৈর্য ধর। জি। আর আধুনিক আলংকারিকরা আরো এক প্রকার রসের কথা বলেছেন, বাৎসল্য রস। জি, বাৎসল্য। তবে কেউ কেউ শান্তের সাথে বাৎসল্য জুড়ে দিয়েছেন, কেউ কেউ শান্তের সাথে বাৎসল্যকে জুড়ে একটাই বলেছেন, শান্ত বা বাৎসল্য। আর আধুনিক যুগে কেউ কেউ বাৎসল্যকে আলাদা করেছেন। কোনো কোনো বইয়ে রস থাকতে পারে 10 প্রকার, তবে 10 প্রকার দিবেন না, রস কয় প্রকার বলবেন? 9 প্রকার। ঠিক আছে? তাহলে শান্ত ও বাৎসল্য ক্লিয়ার? জি, আমি ব্যাখ্যা দিব, ব্যাখ্যা দিচ্ছি ভাই। জি, আচ্ছা, তাহলে এক এক করে আসি। ওই যে প্রেম রস, জি, ওই যে, জি, যেই সাহিত্য পড়লে, যেই কাব্য পড়লে, যেই সিনেমা দেখলে, যেই নাটক দেখলে আপনার বুকের মধ্যে কি, জি, বুকের মধ্যে খালি এরকম করে তু 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 তারা, তাই না? জি, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে, ইয়া এ জীবনে পরাণ বন্ধু দিও তোমার বুকটারে, ইয়া যত দেখি তোমারে ভরে এই বুকটারে, টিটি টিটি টি, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে, ইয়া। জি, কি রস? হ্যাঁ, জি, প্রেম রস, প্রেম, প্রেম। জি, যে কবিতা পড়লে, যে গান শুনলে, যে সিনেমা দেখলে, তাই না? নায়িকা কি সুন্দর, ও আলিয়া ভাট। এই যখন দেখি আলিয়া ভাটকে, তাই না, যখন তাকাই তখন বুকের মধ্যে কি জাগে, কি মনে হয় বলেন তো? যদি পাইতাম। জি, এত সুন্দর কেন নায়িকা, এত সুন্দর কেন, এত মসৃণ, এত চকচকে, এত গুলগুলা, এত টসটসা কেন বলেন তো? একটু ভাঙড়ি চুংড়ি, একটু খসখসা, একটু, তাই না? এরকম হলে সমস্যা কি? এত সুন্দর কেন হতে হবে? ববিতা রোজিনার মতো কেন হতে হবে? সুন্দরী কেন হতে হবে? একটু ফাটা ফুটা ভাঙা চোরা হলে সমস্যা কি? এত সুন্দর কেন নায়িকা?
জি, যেন জুয়েল কিবরিয়ার তাকানো মাত্রই কি মনে হয় আহ ওফ ইস। জি, এই জন্যই এই যে রস জাগলো আপনার নায়িকাকে দেখে। পরিচালকের উদ্দেশ্য কি? ওই যে আপনার পদ্মাবতী কাব্যে যে পদ্মাবতী 324 লাইনে যে রূপের বর্ণনা দিল আলাওল, আলাওলের ঠেকা কি পড়েছে? বলেই তো দিতে পারতো যে পদ্মাবতী খুব সুন্দর, পদ্মাবতী খুবই 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 সুন্দর, বলেই দিত, কাম শেষ। কিন্তু 324 লাইনে কেন রূপের বর্ণনা দিয়েছে? নখ কেমন, পা কেমন, উরু কেমন, কোমর কেমন, নাভি কেমন, পেট কেমন, বুক কেমন, গ্রীবা কেমন, কেন বর্ণনা দিয়েছে এত সুন্দর করে? যাতে কবিতা পড়ে আপনার ভিতরে কি জি জি এই যে প্রেম রস জাগে, মধুর রস জাগে। আর একজন জিজ্ঞেস করছে শৃঙ্গার কি? এই মধুর যখন আরো গাঢ় হয়ে যায়, জি, এই প্রেম যখন বেশি গাঢ় হয়ে যায়, বেশি গাঢ় ঘন, তখন হয় শৃঙ্গার। জি, যখন আপনি জড়াই ধরলেন নায়িকাকে, তখন যে রস জাগলো, রস হলো। আগে তো দেখে রস জাগলো, এবার নায়িকাকে জড়িয়ে ধরার পরে আপনার রস জাগলো, সেই রসটির নাম হচ্ছে শৃঙ্গার। প্রেম বা মধুর যখন বেশি গাঢ় বা ঘন হয়ে যায়, তখন সেই রসের নাম কি? শৃঙ্গার রস। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে, মুখে বলতে পারি না, মুখে তবা তবা, দিলে কসম লাগে কুহু কাহা, একই শরম এলো কুহু কাহা। তুমি তুমি দূরে গেলে হায় বাড়ে জ্বালা, কাছে এলে করো একই খেলা। কোন রস? জি, শৃঙ্গার রস, শৃঙ্গার। মনে লাগে শুধু ভয়, যদি বেশি কিছু হয়, আমি মরে যাব লাজে, তওবা তওবা, দিলে কসম লাগে কুহু কাহা, একই শরম এলো কুহু কাহা। জি, কোন রস? এই যে জি, প্রেম খুব গভীর হয়ে গেছে, খুব গাঢ় হয়ে গেছে, এটা হলো শৃঙ্গার, শৃঙ্গার। জি, বুঝেছেন? আরো ব্যাখ্যা দিব না? আর ব্যাখ্যা দেওয়া যাবে না। জি, আরো বেশি ব্যাখ্যা দিলে আমার এই ব্যাসে অনেক হুজুর টাইপের পোলাপান আছে, আমাকে মাস শুরু করবে, হুজুর হুজরাই বদ স্যার, বেয়াদ্দব স্যার, কি সব আজে বাজে গান গায়, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। জি 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 জি, হ্যাঁ আমি জানি তো এরকম কিছু হুজুর মার্কে স্টুডেন্ট আছেন। জি ভাই, মজা করতেছি তো ভাই, এগুলোর মধ্যে নেতিবাচক কিছু খুঁজবেন না। জি, খুঁজলে আচ্ছা করুন। জি, করুন। আপনি যখন বিষাদ সিন্ধু পড়বেন, বিষাদ সিন্ধু, জি, যখন ইমাম হোসেন বা ইমাম হাসানকে কি মেরে ফেলা হচ্ছে, মারা হচ্ছে, বুঝতে পারলেন? তখন আপনার এই সাহিত্য পড়ে আপনার মনে আনন্দ জাগবে, কি হাসি জাগবে, কি জাগবে? যে করুন করুন, কষ্ট জাগবে। আমরা কবর কবিতা বলেছি, তাই না? কিংবা বিষাদ সিন্ধু, কিংবা এই টাইপের কিছু সাহিত্য, এমন কিছু সাহিত্য, এমন কিছু সিনেমা, এমন কিছু গল্প যেটা পড়ে আমাদের মনে কি কষ্ট জাগে, দুঃখ জাগে। জি, করুন। হাস্য, জি, এই যে বলেছিলাম যে মোশাররফ করিমের নাটক, মোশাররফ করিমের নাটক। জি, কিংবা বাংলা সাহিত্যে অনেক নাটক আছে, তাই না? নাটক আছে না? প্রহসনগুলি আছে, নাটকগুলি আছে। অবাক জলপান পড়েছেন? অবাক জলপান, রবীন্দ্রনাথের অবাক জলপান পড়েছেন? জি, জলপাই হবে ভাই, জলপাই। বলছে জলপাই তো নাই এখন, আমসান তো দিতে পারি, জলপাই পাবো কই? দেখুন, অবাক জলপান পড়বেন রবীন্দ্রনাথের। জি, খ্যাতি বিড়ম্বনা পড়বেন, তাই না? জি, শব্দার ডাক্তার, মাথা ভরা ডাক্তার, খিদে পেলে পানি খাই চিবিয়ে, চেয়ারেতে রাত দিন বসে কেন 2-3 পরে বই আলোটারে নিভিয়ে। হাস্যরস, হাস্যরস, জি, হাসি। বীর রস, দেশপ্রেমমূলক কবিতা, দেশাত্মবোধক গান, দেশপ্রেমমূলক কবিতা, দেশাত্মবোধক গান। জি, বীর রস। মোরা একটি ফুলকে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই যে গানগুলি শুনতো মুক্তিযোদ্ধারা, কেন শুনতো গান? মনোরঞ্জনের জন্য না, আনন্দের জন্য না, নিজেদের মধ্যে কি দেশপ্রেম স্পৃহা বাড়ানোর জন্য। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসি। তোমার ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, তাই না? জি, সব কটা জানালা খুলে দাও না, ওরা আসবে আসবে। বীররস, দেশপ্রেম, যেই কবিতা যেই সাহিত্য আমাদেরকে কি করে? দেশপ্রেম উজ্জীবিত করে, দেশাত্মবোধের চেতনা উজ্জীবিত করে, সেই সাহিত্যগুলিকে বলা হয় বীররসের সাহিত্য, বীররস। অবাক জলপান, সুকুমার রায় ঠিকই বলেছেন না, কারণ অবাক জলপান সুকুমার রায়। আর আমি রবীন্দ্রনাথের বলছিলাম যেটা, সেটা হচ্ছে ওই যে খ্যাতির বিড়ম্বনা, রবীন্দ্রনাথের খ্যাতির বিড়ম্বনা, আর অবাক জলপান সুকুমার রায়। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, রৌদ্র রস, রৌদ্র। কবি যখন সামাজিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক কোনো কারণে কি স্বাভাবিক সেন্সটা লোপ পেয়ে যায়, সামাজিক রাজনৈতিক অনাচার অবিচার অত্যাচার এগুলো দেখে সহ্য করতে না পেরে কবি যখন ক্ষেপে যায়, উন্মত্ত হয়ে যায়, কবির যখন স্বাভাবিক যুক্তি বুদ্ধি জ্ঞান বিচার বিবেচনা লোপ পায়, পেয়ে যে কবিতা কবি লেখে, সেই কবিতাকে বলা হয় রৌদ্র রসের সাহিত্য, রৌদ্র রস। জি, দেশ স্বাধীন করা হলো, পাকিস্তানিরা আমাদের শাসন করছে, শোষণ করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, তাহলে একটা স্বাধীন দেশ পেলে আমরা কি করব? আমরা ভালো থাকবো, ভালো খাবো। কিন্তু দেশ স্বাধীন করার পর দেশে কি হলো? দেশে যুদ্ধ লাগলো, সরি দেশে দুর্ভিক্ষ শুরু হলো। আপনারা জানেন যে 71 সালের পর 72 সালে দুর্ভিক্ষ। এবার মানুষ চিন্তা করলো যে তাহলে পাকিস্তান আমলে তো ভালো ছিলাম, পাকিস্তান আমলে তো ভালো ছিলাম, পাকিস্তানরা বলে আমাদের শাসন করছে, শোষণ করছে, নির্যাতন করছে, সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে, তাও তো আমরা 1-2 বেলা খেতে পাচ্ছিলাম, তো যুদ্ধ করে দেশ স্বাধীন করে যে কিছু খেতে পেলাম না। রফিক আজাদের মতো বিখ্যাত কবি বলছেন যে ভাত দে হারামজাদা, জি সরকারকে উদ্দেশ্য করে বলছেন, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। রৌদ্ররস। নজরুল খেপে গেছেন বিদ্রোহী কবিতায়, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদান শোক তাফানা খেয়ালি বিধির বক্ষ করে গভিন্ন। বুঝতে পারলেন? বিধির বক্ষ ভিন্ন করবে, বিধি স্রষ্টা ঈশ্বর তার বুক একবারে কি করবে? ছিন্ন ভিন্ন করে ফেলবে, আর ভগবানের বুকে পায়ের লাথি মারবে। খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিশ্ব আমি বিশ্ববিধাত্রীর। খোদা যে আসনে বসে থাকে আরশ, আল্লাহর আসনের নাম কি? আল্লাহ আমাদের মহান রব্বুল আলামিন যে আসনে বসে থাকবেন, জি সে আসনটার নাম কি? আরশ। নজরুল কি করবেন? সে আরশটাকে উনি ভেঙে চুরে উঠে পড়বেন। খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর, বলো বীর আমি চির উন্নত শির। এগুলো রৌদ্র রসের কবিতা, রৌদ্র রস। জি, জি। বিভৎস রস, বিভৎস ঘৃণা। জি, জি। আপনি আপনার প্রেমিকাকে খুব ভালোবাসেন, খুব বিশ্বাস করেন, হুজুর একটু কানে আঙ্গুল দিবেন, জি হুজুর টাইপের যারা আছেন একটু হুজুর আইন যারা একটু কানে আঙ্গুল দেন, 1 মিনিট পরে আবার খুলবেন। জি, আপনি আপনার প্রেমিকাকে খুব ভালোবাসেন, খুবই বিশ্বাস করেন, খুবই জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, এবং জানেন যে এই মেয়েটি খুবই পুত পবিত্র, আপনাকে ছাড়া অন্য কাউকে সে ভাবে না। হঠাৎ করে একদিন দেখলেন, তাই না, একটা ছেলেদের ম্যাচ থেকে আপনার এই ডার্লিং বের হচ্ছে, কিংবা একটা ছেলের সাথে বৃষ্টি ভেজা দিনে রিক্সায় হুড় তুলে পর্দা মর্দা দিয়ে ঢেকে রিক্সায় যাচ্ছে।
এরপরে যখন এই আপনার প্রেমিকার সুন্দর চোখের দিকে, সুন্দর গালের ঠোঁটের দিকে তাকাবেন, তখন আপনার মনে প্রেম জাগবে না, মধুর রস জাগবে না, কি জাগবে জানেন? বিভৎস রস, বিভৎস রস, ঘৃণা জাগবে। আপনি যাকে প্রচণ্ড ভালোবাসেন, প্রচণ্ড বিশ্বাস করেন, যাকে দেখলে আপনার ভালোবাসতে ইচ্ছা করে, সে যখন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, তখন তার ওই একই চেহারার দিকে তাকালে আপনার বুকের ভালোবাসা মধুর রস জাগবে না, কি জাগবে? ঘৃণা জাগবে, ঘৃণা। এমন কোনো বিষয়, এমন কোনো ঘটনা, এমন কোনো কাহিনী লেখক উপস্থাপন করেন যে যেটার মধ্য দিয়ে আমাদের মনে কি ঘৃণা জাগ্রত হয়, ঘৃণা জাগ্রত হয়। তো সেই ধরনের সাহিত্যকে বলা হয় কি বিভৎস রস। কি রস? বিভৎস, বিভৎস। ভয়ানক রস খুবই গুরুত্বপূর্ণ রস সাহিত্যের। আপনারা যে ভূতের সিনেমাগুলো দেখেন, হরর সিনেমা কিংবা ভূত FM যে শোনেন, তাই না? জি, তখন আপনার মনের মধ্যে একটা রস জাগে, সেই রসটার নাম কি ভয়ানক রস। ভূতের গল্প শুনে বা ভূতের সিনেমা দেখে, রাজমহল 2, 3, 4 যখন দেখেন, রাতে একা থাকতে লাগলে কোনো শব্দ হলে মনে হয় এই মনে হয় পিছনে কিছু এসে দাঁড়ালো। জি, ভূতের সিনেমায়, তাই না? জি, ওই যে বলেছিলাম যে দরজা খুলে যাচ্ছে, দরজা খোলার শব্দ। তা আপনি এমনি দরজা খুলেন, জিন্দেগিতে এমন শব্দ হবে না। ভূতের সিনেমায় যখন দরজা খুলে, পুরাতন বাড়ি, পুরাতন রাজপ্রাসাদ, কেউ থাকে না, ভূত টুত থাকে, হঠাৎ করে একজন সাহসী মানুষ ওখানে ঢুকছে, দরজা খুললে আওয়াজ হচ্ছে কিংবা এরকম, হঠাৎ করে কিছু একটা ঘটে যাচ্ছে। তো ভূতের সিনেমার প্রতি পদক্ষেপ আপনার মনের মধ্যে এক ধরনের কি একটা ভয়, একটা শঙ্কা, এই জানি এখনই কিছু একটা ঘটবে, এই জানি কিছু একটা এখনই ঘটবে। এই যে সিনেমা আপনার মনের মধ্যে কি করছে, সে সময় ভয়ের সূচনা ঘটাচ্ছে। একা একটা বাড়িতে যদি একা রাখা হয়, একটা বিশাল বাড়িতে, জঙ্গলের মধ্যে একটা বিশাল বাড়ি, তাই না? আপনাকে একা রাখা হলো, থাকতে পারবেন? কেন থাকতে পারবেন না? আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে। জি, ভয়ানক রস কাজ করবে। জি, আচ্ছা, শান্ত রসটা শেষে বলি। অদ্ভুত রস, অদ্ভুত, এমন কিছু কাণ্ড কারখানা কেউ কেউ করে, জি, না ভূত বলে কিছু নাই, জি কিছু নাই, কিন্তু ওই যে আপনি তো জি, আপনি তো, আপনার জন্য তো ভয় রস নাই, কিন্তু আরেকজনের জন্য আছে। জি, আপনার জন্য তো প্রেম রসও নাই, আপনার প্রেম কিসের প্রেম, আন্দাজ, সব ভুয়া। যার যে ভূত বিশ্বাস করে তার জন্য ভয়, যার ভয় তৈরি হয় তার রস। জি, আপনার যদি তৈরি না হয় তাহলে আপনার রস নাই। জি, অদ্ভুত, অদ্ভুত কি যেই ঘটনার মধ্য দিয়ে এমন কিছু আচার আচরণ করছে, এমন কিছু আচার আচরণ করছে সাহিত্যে কেউ, চরিত্র, পাত্রপাত্রী, যার মধ্য দিয়ে আপনার কি অদ্ভুত লাগছে। যেমন সোনাভান কাব্য আছে, ফকির গরিবুল্লাহর সোনাভান, নাম শুনেছেন? ফকির গরিবুল্লাহর সোনাভান। জি, তো সোনাভান কাব্য, এই সোনাভান কাব্যে দেখবেন বলছে দুধে জলে 20 মন করিল সে পান, 80 মন খানা পুনো খাই সোনাভান। ভালো করে শুনুন কথাটি। দুধে জলে 20 মন করিল সে পান, দুধ আর জল দিয়ে 20 মন করিল সে পান, 80 মন খানা পুনো খাই সোনাভান। দুধ আর জল মিশে 20 মন মেরে দিল, তারপর 80 মন খাবার খেয়ে নিচ্ছে। দুধে জলে 20 মন করিল সে পান, 80 মন খানা পুনো খাই সোনাভান। বিভৎস রস, কি রস? অদ্ভুত রস, অদ্ভুত। মুসরিয়া গোপ দুটা বান্ধিলেন ঘাড়ে, 7 হাঁড়ি, এক শ্বাসে 7 হাঁড়ি আমানে উজাড়ে। কালকেতুর নাম তো বলেছি, চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু। কালকেতু যখন খাবার খায় তো অনেক বড় বড় গোফ, এই গোপগুলো মুখের মধ্যে ঢুকে যায়। এই জন্য খাবার খাওয়ার সময় কালকেতু কি করে, গোপ দুটাকে পেঁচিয়ে ঘাড়ের সাথে বাঁধে।
মসরিয়া গোফ দুটা বান্ধিলেন ঘাড়ে, এক শ্বাসে 7 হাঁড়ি আমানে উজাড়ে। এই গোফ দুটা মসরিয়ে ঘাড়ের সাথে বেঁধে নিল যাতে খাবারে ডিস্টার্ব না হয়। তারপর এক শ্বাসে, এক নিঃশ্বাসে 7 হাঁড়ি আমানি পান্তা ভাত, এক নিঃশ্বাসে 7 হাঁড়ি পান্তা ভাত মেরে দিচ্ছে। অদ্ভুত অদ্ভুত। জি, কিছু কিছু ঘটনা, কিছু দৃশ্য যেটা দেখে আমাদের মনের মধ্যে কি আশ্চর্য হচ্ছে, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। অদ্ভুত রস। আচ্ছা, ভয়ানক তো বলেছি। আচ্ছা, শান্ত আর বাৎসল্য, শান্তটাকে বলেনি, শান্ত রস কি? শান্ত রস হচ্ছে জি ঈশ্বরের প্রতি আস্থা বা ধর্মীয় অনুভূতি প্রকাশক যে সাহিত্য, ধর্মীয় অনুভূতি প্রকাশক যে রস, সেই রসটা হচ্ছে শান্ত রস। জি, রাগ, ক্ষোভ, উত্তেজনা, লোভ, লালসা, মোহ, মাৎসর্য সব কিছু বাদ দিয়ে জি স্রষ্টার জন্য নিজেকে উৎসর্গ করা, সমর্পণ করা, এইরকম সাহিত্যকে বলা হয় শান্ত রস। বুঝতে পেরেছেন? যে পৃথিবীতে তো আমার কিছু নাই, তা আমি লোভ করে লাভ কি? পৃথিবীতে আমার কোনো কিছু আছে? পৃথিবী থেকে আমি কিছু নিয়ে এসছি, পৃথিবী থেকে আমি কিছু নিয়ে যাব, তাহলে আমি লোভ করবো কেন? মারামারি কাটাকাটি করবো কেন? হিংসা করবো কেন? তাহলে যা হচ্ছে হোক, আমার কি? জি, বৈরাগীদের যারা বৈরাগী কিংবা যারা ধর্মীয় মহামানব, জি গৌতম বুদ্ধ, আমাদের মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যীশু খ্রিস্ট, জি এদের যে অনুভূতি, এদের যে মানসিকতা, সেই ধরনের রসকে বলা হয় শান্ত রস। ঈশ্বরের প্রতি আস্থা, ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করা, যে সাহিত্যের মধ্যে এই ধরনের কি রস পরিবেশন করা হয়, সেই রসকে বলা হয় কি শান্ত রস। বুঝতে পারলেন? গীতাতে আছে কি, যা হয়েছে তা বেশ হয়েছে, যা হচ্ছে তা বেশ হচ্ছে, যা হবে তাও বেশ হবে। যা হয়েছে তাও বেশ হয়েছে, যা হচ্ছে তাও বেশ হচ্ছে, আর যা হবে তাও বেশ হবে। আমাদের ধর্মেও আছে, আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে। পা ভেঙে গেছে, তা ভালোই হয়েছে, নিশ্চয় আল্লাহর মধ্যে মঙ্গল রেখেছে। পা না ভেঙে তো তোমার মাথাও ভাঙতে পারতো, বুঝলেন না? পা না ভেঙে মাথার খুলিও ভাঙতে পারতো। তাহলে যে পা ভেঙেছে, নিশ্চয় সৃষ্টিকর্তা বা আল্লাহ এর মধ্যে কিছু একটা কি মঙ্গল রেখেছিলেন। এই যে বিশ্বাস, এই যে আস্থা, জি এটির নাম হচ্ছে শান্তরস। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যের একমাত্র নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যেই সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, সেই রসের নাম হচ্ছে কি শান্তরস। জি, গীতাঞ্জলি, সং অফারিংস কোন রসের সাহিত্য? শান্তরস। সং অফারিংস শান্তরসের সাহিত্য। জি, শান্তরস পড়বেন, গীতাঞ্জলি পড়বেন। জি, পড়েছেন? কেমনে হবে? গীতাঞ্জলি পড়েন নাই? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মরি পলে পলে। আপনারে শুধু ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির তলে। গীতাঞ্জলি কাব্যের রসটার নাম কি শান্তরস। নিজেকে সঁপে দেওয়া ঈশ্বরের পায়ে, মানুষের পায়ে, ঠিক আছে, সৃষ্টির স্রষ্টার পায়ে নিজেকে সমর্পণ করে দেওয়া। জি, আপনি এই যে আল্লাহর কাছে যে মাথা নত করছেন, সিজদা দিচ্ছেন, কিংবা দেবতাকে পূজা দিচ্ছেন, কিংবা যিশুর কাছে মাথা নত করছেন, এর মধ্যে নিজেকে কি করছেন? সঁপে দিচ্ছেন, অহংকার ত্যাগ করছেন, হিংসা, রাগ, ক্রোধ ত্যাগ করছেন। জি, শান্ত রস। আর বাৎসল্য রস কি?
শান্ত রসের একটি অঙ্গ, কিংবা আধুনিক যুগে কেউ কেউ এটাকে আরেকটি রস মনে করে রসকে 10 ভাগে ভাগ করেছেন, বাৎসল্য রস। জি, সন্তানের সাথে পিতার যে প্রেম বা আকর্ষণ, বাৎসল্য রস। মায়ের সাথে সন্তানের, ভাই বোনের যে আকর্ষণ। জি, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, পুকুর ধারে নিবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। তাহলে ভাই তার দিদিকে খুঁজছে, এই যে আকর্ষণে যে প্রেমের নাম বাৎসল্য। জি, প্রেম বলতে শুধু ওই যে একটা লাড়কা আর লাড়কি, জি ওই যে ঝোপের আড়ালে কিংবা পার্কের বেঞ্চে, এটি প্রেম নয়। দুনিয়ার সবচেয়ে ভুয়া বা 2 নম্বর প্রেম হচ্ছে ওই প্রেম। এর বাইরে পৃথিবীতে যত অকৃত্রিম, যত শাশ্বত, যত চিরন্তন, যত ক্লাসিক প্রেম আছে, সেগুলি সবই কি বাৎসল্য। যে আমার সাথে আপনার প্রেম আছে না ভাই, আমাকে দেখলে আপনার ভালো লাগে না, আমার জন্য আপনি আকর্ষণ অনুভব করেন না, জি বাৎসল্য। মাকে আপনার দেখতে ইচ্ছে করে, মাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, এটি বাৎসল্য। মা সন্তানকে জড়িয়ে ধরে চুমা খায়, এটিও এক ধরনের প্রেম, বাৎসল্য। আপনার বাড়িতে পাখি আছে, পাখিকে আপনি আদর করেন, গরুকে আপনি খেতে দেন, গরুকে না দেখে আপনার ভালো লাগে না, মন খারাপ করে। বাড়ির পোষা পাখি প্রাণী অসুস্থ হলে আপনার মন খারাপ হয়, বাড়ির গাছটি মারা গেলে কিংবা গাছটি রোগাক্রান্ত হলে কিংবা গাছের ডাল ভেঙে গেলে আপনার মন খারাপ হয়, এটিও এক ধরনের প্রেম। এই প্রেমের নাম হচ্ছে বাৎসল্য। যেটি জি জি আচ্ছা, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের সাহিত্যের কি রস নিয়ে কথা বললাম। তাহলে পরীক্ষা দেখবেন আসবে যে মেঘনাদ বধ কোন রসের সাহিত্য, কবর কবিতাটি কোন রসের সাহিত্য, তাই না? এরকম প্রশ্ন হয় না? জি, দেবদাস কোন রসের সাহিত্য? তাহলে আপনারা, বা গীতাঞ্জলি কোন রসের সাহিত্য? তাহলে আপনারা আশা করছি বিখ্যাত যে সাহিত্যগুলি আছে সেগুলি কোন রসের আপনারা বুঝতে পারবেন। সাহিত্য যখন পড়বেন, কবিতা পড়বেন, সিনেমা দেখবেন, উপন্যাস পড়বেন, নাটক পড়বেন, তাই না? স্যার দাস্যরস, রূপকজি দাস্যরস আসলে বৈষ্ণব সাহিত্যে মনে করা হয়, আসলে ওটি বাৎসল্য। জি মিস্টার রূপক, জি যাহা বাৎসল্য তাহাই দাস্য। জি গুরু শিষ্যের যে প্রেম সেটি হলো দাস্যরস, কেউ কেউ বলেছেন। জি গুরু শিষ্যের যে প্রেম এটাকে কেউ কেউ বলেছেন দাস্যরস। দাস, আমি হব তোমার চরণ দাসী। জি লালন বলছেন সিরাজ সাইকে যে আমি হব তার চরণেরও দাসী, কিংবা আমি ওই চরণের দাসেরও যোগ্য নই। লালন বলছে আমি ওই চরণের দাসেরও যোগ্য নই। এই যে গুরুর সাথে শিষ্যের যে প্রেম, গুরু শিষ্যের যে প্রেম, এই প্রেমকে বলা হয় দাস্যরস। কিংবা রাধা কৃষ্ণের প্রেমকেও কেউ কেউ বলেছেন রাধা কৃষ্ণের কি দাস হয়ে কৃষ্ণের পায়ে নিজেকে সমর্পণ করতে চেয়েছে। এই যে কারো পায়ে নিজেকে সমর্পণ করতে চাইলেন, নিবেদন করতে চাইলেন, গুরু শিষ্য কিংবা প্রভু আর ভক্ত, প্রভু বা ভক্ত, এই যে চৈতন্য মহাপ্রভু, তার পায়ে আপনি নিজেকে সঁপে দিতে চাইলেন, চৈতন্য মহাপ্রভুর পায়ে আপনি নিজেকে সঁপে দিতে চান, বুঝতে পারলেন? লালন তার গুরু সিরাজ শাহের পায়ে নিজেকে সঁপে দিতে চাই। এই যে গুরু শিষ্যের যে প্রেম, শিষ্য যে গুরুর পায়ে নিজেকে সঁপে দিতে চায়, এই ধরনের প্রেমকে বলা হয় দাস্যরস। দাস্যরস, দাস্যরস হওয়ার কথা। জি আপনার দেখেন এখানে আমি এইটাকে দাস্যরস বলিনি এই জন্যই, রূপক আপনি কথাকে আর বাড়িয়েন না, বাড়ালে কথা অযথা অন্য কথা বেশি হয়ে যাবে। আমি আসলে আপনারা আমাকে গুরু বলেন এটা শ্রদ্ধা করে সম্মান করে, আসলে আমি তো আপনাদের গুরু হওয়ার যোগ্য নই, বুঝতে পেরেছেন? যে আমি নিজেকে গুরু আসলে মনে করি না। আপনারা আমাকে ভালোবেসে বলেন, আমাকে শ্রদ্ধা করে বলেন, জি এটুকু আমি বলেন, আমি খুশি হই। জি কিন্তু আসলে আপনাদের গুরু হওয়ার মতো এত বড়, এত যোগ্যতা, এত গুণ আমার নাই ভাই। কাজে আপনার সাথে আমার এই দাস্যরস না,
আমি আপনাদের শিক্ষক, আমি আপনার শ্রদ্ধাভাজন, আমি আপনাদের শ্রদ্ধেয়, সে অর্থে আপনাদের সাথে আমার বাৎসল্য রস। জি, আমি আপনাদের পথ প্রদর্শক, আমি আপনাদের শিক্ষক, আমি আপনাদের অভিভাবকের মতো, এটাই নিজেকে মনে করি। গুরু একটি ভিন্ন জিনিস। জি, আমার পায়ে আপনাদেরকে সঁপে আসার কোনো দরকার নেই। গুরু আপনারা মজা করে বলেন আর ভালোবেসে বলেন, এটুকু একটা বলার কথা, কিন্তু আমি আসলে ওই অর্থে আপনাদের গুরু নই। গুরু হতে হলে যেই সাধনা দরকার, যে যোগ্যতা বা গুণ দরকার, সেটা তো আমার নাই। কাজে আমার সাথে আপনার আসলে গুরু শিষ্য সম্পর্ক না। কেউ অতি ভালোবেসে আমাকে বলেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আসলে আপনাদের সাথে আমার প্রেমটি হচ্ছে বাৎসল্য। জি, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা এবারে চলে যাব। আচ্ছা, আমাদের কি আর সময় আছে? হ্যাঁ, আর কি আমরা রূপ রস পড়লাম, ছন্দতে যাব। ছন্দ আমাদের আর দুটি বাকি আছে, একটা যে ছন্দ, আরেকটি কি অলংকার। জি, এই দুটি টপিক আছে। আজকে কি শুরু করব, ছন্দ শুরু করব বলেন? হ্যাঁ, কাজী মোমো কুইন, ধন্যবাদ। আপনারা আমাকে গুরু বলেন, আমি খুব খুশি হই, শান্তি পাই যে গুরু না, আমার অত যোগ্যতা নেই, তারপরে বলেন। জি, এটা আমার মানে মনের তৃপ্তি। কিন্তু আসলে যে বললাম যে গুরু হতে হলে যে এই ধরনের গুণ বা জ্ঞান বা যে ধরনের সাধনা দরকার, আমার আসলে এত কিছু নাই। আমি শিক্ষক মানুষ, আমি ভালো শিক্ষক, আন্তরিকভাবে ছাত্রদের পড়াই, ছাত্র আমাকে ভালোবাসে, এটাই আমার মানে এটাই গুণ। এর বাইরে অনেক কিছু গুণ আমার নেই। জি, ধন্যবাদ। তাহলে আজকে থাকবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে থাক। হ্যাঁ, কঠিন টপিক। জি, তাহলে আজকে থাক। আগামী দিন আমরা ছন্দ আর অলংকার নিয়ে কথাবার্তা বলবো। জি, ঠিক আছে, ওকে, ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, আপনাদেরকে একটি বিজ্ঞাপন বিরতি দিয়ে 1-2 মিনিট। জি, আমার এই যে একটি বই, এই বইটি হচ্ছে গল্পের বই। যারা কৌতূহলী, এটি কিন্তু সবার জন্য নয়। আমি আবার বলছি, আমার 2000 স্টুডেন্টই আমার বই নিবেন বা পড়বেন না, জাস্ট আমি আমার নিজেকে আপনাদেরকে একটু জানানোর জন্য। জি, আমার এর আগে একটা কবিতার বই আপনাদের আমি দেখিয়েছিলাম, এটি আমার একটি গল্পের বই। জি জি, এবং স্বপ্ন ক্ষুধা, ঠিক আছে, আমার বই। যদি কেউ ছোট গল্পের একটি সংকলন। জি, ছোট গল্পের সংকলন। তো এই বইটি শ্রাবণ প্রকাশনী থেকে বেরিয়েছিল ঢাকায় 2010 সালের বইমেলায়। আপনারা যদি কেউ গল্পের পাঠক থাকেন বা গল্প পছন্দ করেন বা গল্প পড়তে চান, আপনারা চাইলে হয়তো কালেক্ট করতে পারবেন কেউ কেউ। জি, আর আমার নতুন বই যেটি বাংলা কোষ, যেটি আপনাদের খুবই জরুরি, সেই বইটি আমি কাজ করে প্রেসে দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ শেষ করে দিয়েছি। প্রেসে হয়তো মাসখানেক বা 20-25 দিন বা 1 মাসের মতো সময় লাগবে, তারপর বেরিয়ে যাবে। আপনারা অবশ্যই বাংলা কোষ বইটি কিনে ফেলবেন সবাই। জি, আর আরেকটু বিজ্ঞাপন দিয়ে যেতে আজকে সময় পেয়েছি, আমার ব্যাকরণ কোষ নামে একটি বই আছে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের জন্য। বিশেষ করে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী, যদি আপনাদের কেউ থাকে রিলেটিভ, ছোট ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, জি, তারপর ইত্যাদি, কিংবা আপনারা অনেকে আছেন যে শিক্ষার্থীদের পড়ান, ইন্টারের ছাত্রদের পড়ান, যদি এমন কেউ থাকেন যারা ইন্টারের শিক্ষার্থীদের পড়ান, আমার একটি খুবই চমৎকার একটি বই আছে ইন্টারের ছাত্রদের জন্য। জি, একটু ছোট সাইজের ব্যাকরণ কোষ। যে বইটির নাম হচ্ছে ব্যাকরণ কোষ। জি, যাদের ইন্টারমিডিয়েট পড়ুয়া বা এসএসসি পড়ুয়া ছোট ভাই বোন বা এরকম কেউ আছে, কিংবা যারা ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের পড়ান, হয়তো নিজেরা অনেকে বাংলা পড়ান, ইংরেজি পড়ান, ফিজিক্স, এরকম অনেকে আছেন, তো তারা চাইলে আমার এই বইটি তারা রেফার করতে পারবেন। এবং আমার মনে হয় এই বইটি যদি আপনি রেফার করেন, যে কিনবে সে কেনার পরে আপনাকে ধন্যবাদ দিবে যে ভাইয়া বা স্যার, আপনি একটা খুব চমৎকার বই বলেছেন। ঠিক আছে, তো আমি আমার লেখা ব্যাকরণ কোষ বই, এই বইটি আপনাদের জন্য না, এই বইটি হচ্ছে ইন্টারমিডিয়েটের জন্য। জি, সম্ভব হলে এই বইটি আপনারা রেফার করবেন। আর বই পাওয়ার মাধ্যম আমার প্রকাশনীর নাম্বার যে 01744727712। জি, এটা আমার প্রকাশনীর নাম্বার, যে প্রকাশনী থেকে আমার বইগুলি ছাপানো হয়, এবং চাইলে ওরা আপনাকে পাঠিয়ে দেবে। 01744727712। শিডিউল, স্যারের শিডিউল আছে পড়ানোর কথা। জি, চরিত্র উল্লেখযোগ্য ঘটনা, জি পড়াবো। জি জি জি, রমজানুল, জি শিডিউলে যা আছে ভাই তার চেয়ে বেশি পড়াচ্ছি, কম তো পড়াচ্ছি না, কোনো কিছু বাদ যাওয়ার সুযোগ নাই।
শিডিউলে যা কিছু আছে কোনো কিছু বাদ তো যাবেই না, আমি আর অতিরিক্ত কিছু পড়াবো। জি, কাজের চরিত্র, তারপর উক্তি আছে, উক্তি, পংক্তি, চরিত্র, জি পড়াবো ভাই। হতাশ হওয়ার দরকার নেই, নিরাশ হওয়ার দরকার নেই। জি, এই বইগুলি পাবেন, এই যে নাম্বার, জি এই প্রকাশন এখানে কুরিয়ার করে পাবেন। জি, আপনারা কুরিয়ার করে এই নাম্বারে যোগাযোগ করলে এই প্রকাশনী থেকে কুরিয়ার করে আপনাদের ব্যাকরণ কোষ বইটা যে নাম্বারে পাওয়া যাবে। আচ্ছা অনন্যা, কারণ আপনি বাংলাদেশে যদি আসেন আমি বই আপনাকে এমনি গিফট করব। জি সমস্যা নেই, আপনি সুদূর, তাই না, এত দূর থেকে আসবেন। জি, আপনার বাংলাদেশে এলে আমি আপনাকে বই দেবো। জি ধন্যবাদ। তো ঠিক আছে, আজকে তাহলে রেখে দিচ্ছি, আজকে জটিল আলোচনায় যাচ্ছি না। আগামী দিন আমরা তাহলে ছন্দ অলংকার এই দুটি টপিক পড়ার চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ ওকে, শুভকামনা। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।